প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব পাঠ ২ নিয়ে। তো পাঠ ২ এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকবে। অর্থাৎ এখানে তোমাদের বহুল আ প্রত্যাশিত আমরা এমসিকিউ রাখছি কিছু এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখছি এবং তারপরে আমরা পাঠ ২ টা সুন্দর করে পড়ে শেষ করব। তো চলো আজকে দেখা যাক যে বাংলায় ইউরোপীয়দের আগমন এবং বাণিজ্য বিস্তার। যখন বাংলায় মুঘল সম্রাটদের শাসন চলছিল কিংবা যখন আ বাঙালিদের ভেতরে এর তাদের শাসন ব্যবস্থা ছিল, বাইরের কোনো প্রভাব ছিল না। ঠিক আছে? সেই টাইমে কি হয়? বিভিন্ন দেশ থেকে বাণিজ্যের জন্য আ অনেক বণিকরা আ এই ভারতবর্ষে আসতে থাকে। ঠিক আছে? তো তাদের ভিতরে ইউরোপীয়রা আসে। তো দেখো তার আগে আ ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, ঠিক আছে? ভাস্কো দা গামা কত সালে? ১৪৯৮ সালে। এইটা তোমাকে মনে রাখতে হবে। আ ভাস্কো দা গামা সমুদ্রপথে ভারতে পৌঁছান। তিনি অ্যাম উত্তমা আ অন্তরীপ ঘুরে ভারতবর্ষে আসেন। তার মানে আ ভারতবর্ষে আসার একটা নতুন পথ তিনি খোঁজেন বা নতুন পথে তিনি আসেন। ঠিক আছে? এর ফলে এশীয় বাণিজ্যে ইউরোপীয় প্রতিযোগিতা শুরু হয়। তো এশীয় বাণিজ্যে ইউরোপীয় প্রতিযোগিতা শুরু হয় মানে কি? মানে হচ্ছে আ দেশীয় বাণিজ্যের ভেতরে কি একটা বৈদেশিক আ বাণিজ্য ঢুকে পড়ে এবং অবশ্যই তাহলে কি একটা কম্পিটিশন শুরু হবে। আ ইউরোপীয় বিভিন্ন দেশ ক্রমান্বয়ে প্রতিযোগিতায় শামিল হয়। তো এইভাবে করে কি হয় শুধু ইউরোপের কিন্তু একটা দেশ না, ইউরোপের বিভিন্ন দেশ আ ধীরে, ধীরে আ ওই প্রতিযোগিতাতে অংশ নেয়। অংশ নেওয়া মানে কি তারাও তাদের যে বাণিজ্য কার্য সেটা আম একেবারে আ আ নাটঘাট বেঁধে নামে। ঠিক আছে? ওকে। সো দেন হচ্ছে সো আরেকটা ফ্লোচার্ট দেখো, ভাস্কো দা গামা কি করে? সমুদ্রপথ আবিষ্কার করে। তার মানে আ তিনি যে সমুদ্রপথ আবিষ্কার বলতে, সমুদ্রপথ আবিষ্কার করা বলতে কি বোঝো? যে সমুদ্রপথ নতুন করে তৈরি করা? না, তৈরি করা না। এটা হচ্ছে আ আসার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার, এক দেশ থেকে আরেক দেশে আসার সমুদ্রপথে আম সবথেকে ইজিয়েস্ট একটা ওয়ে খোঁজাই হচ্ছে সমুদ্রপথ আবিষ্কার। বুঝতে পারছো? ইউরোপীয় বাণিজ্যিক আগ্রহ বৃদ্ধি। তো তিনি আসার ফলেই কি হলো যে বাইরের যারা তারা কি করবে? অবশ্যই আ তাদের যে বাণিজ্যের যে ইন্টারেস্ট বা তাদের যে বাণিজ্যের যে প্রতিযোগিতা এটা কিন্তু বৃদ্ধি পায়। এশীয় বাণিজ্যে প্রতিযোগিতা। তো নিজের দেশীয় একটা প্রতিযোগিতা তো সে আগে থেকেই ছিল। তারপরে ইউরোপীয়দের আসার পরে কি হবে? বাণিজ্যের যে প্রতিযোগিতাটা সেটা কি আরো বেড়ে যাবে। বাংলায় ইউরোপীয় শক্তির আগমন। তো এরই মধ্য দিয়ে কি হয়? ইউরোপীয় শক্তির আগমন হয় কিসের মাধ্যমে? আ বাণিজ্যিক দিকটা বিবেচনা করে। ঠিক আছে? মানে বাণিজ্যের জন্যে আগমন হলেও তারা কি একটা ইউরোপীয় একটা শক্তি। ঠিক আছে? বাণিজ্যের নামে আসছে ঠিকই, কিন্তু তাদের তো শুধু এইটা ধান্দা না, তাদের ধান্দা হচ্ছে রাজত্ব করা। রাইট? ওকে, সো আমাদের যে ১ পৃষ্ঠা আছে যেটা আমরা অলরেডি পড়ে আসছি, ১ পৃষ্ঠার কিছু এমসিকিউ চলো দেখে নেয়া যাক। ইংরেজরা আ বাংলায় ১ম এ কি উদ্দেশ্যে আসে? ১ম এ কি উদ্দেশ্যে আসে? অবশ্যই ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে আসে। কিন্তু তাদের উদ্দেশ্য কি পরিবর্তন হয়ে যায়? তারপরে কি করে তারা? রাজত্ব করে, রাইট? ওকে। সো নেক্সট হচ্ছে তোমার বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় কোন সালের ঘটনার মাধ্যমে? শাসনের সূচনা হওয়ার কথা বলছে। বুঝতে পারছো? ১৭৫৭ সালে কোন ঘটনায় বলো তো? অবশ্যই পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ইংরেজ শাসনের সূচনা হয়। তারপরে দেখো ১৭৫৭ সালে কাকে পরাজিত করে? একটু আগে বললাম সিরাজউদ্দৌলাকে। ১৭৫৭ থেকে ১৭৪৭ সাল পর্যন্ত কি সময় বলা হয়? উপনিবেশিক সময় বলা হয়। উপনিবেশিক সময় বলা হয় কেন? কারণ উপনিবেশ এখানে গড়ে ওঠে কাদের? ইউরোপীয়দের এবং এক কথায় আমরা বলতে পারি ইংরেজদের। ঠিক আছে? ওকে। আ উপনিবেশ বলতে কি বোঝায়? উপনিবেশ বলতে বোঝায় হচ্ছে বিদেশি শক্তির নিয়ন্ত্রণাধীন অঞ্চল।
ঠিক আছে? তার মানে আ একটা দেশকে অন্য কোনো একটা দেশে এসে যখন নিয়ন্ত্রণ করবে, আ কন্ট্রোল করবে, আ তখন সেটা কি হবে? উপনিবেশ হবে। ঠিক আছে? ওকে। তো উপনিবেশীকরণ আ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক শোষণ ও লাভ। ঠিক আছে? মানে তারা আ শুধু বাণিজ্য করতে আসেনি কিন্তু। ঠিক আছে? তারা এসছে কিসের জন্য? এই দেশের যত স সম্পত্তি আছে, যত অর্থ সম্পদ আছে, সব সম্পদ তারা কোনো না কোনোভাবে ছলে বলে খলে কৌশলে তাদের দেশে নিয়ে যেতে। ঠিক আছে? বাংলায় ব্রিটিশ উপনিবেশিক শাসন প্রায় কত বছর স্থায়ী ছিল? প্রায় ২০০ বছর। কিন্তু এক্সাক্টলি কত? ১৯০ বছর, তাই তো? ১৮৫৭ থেকে ১৯৪৭, তাই না? ১৯০ বছর। তারপরে দেখো ২ পৃষ্ঠায় কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলার রাজনৈতিক পটভূমি আলোচনায় প্রাচীনকালে কোন সম্রাটের শাসনের কথা বলা হয়েছে? কোন সম্রাটের শাসনের কথা বলা হয়েছে? সম্রাট অশোক, ঠিক আছে? প্রাচীনকালে কিন্তু, এই যে প্রাচীনকালে, ওকে? সো প্রাচীনকালে অশোক, সম্রাট অশোক, ওকে। আম বাংলার ১ম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার আ কৃতিত্ব কার সঙ্গে জড়িত? শশাঙ্কের সাথে, ঠিক আছে? ১ম স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার কৃতিত্ব একদম স্বাধীন, ঠিক আছে? ১ম স্বাধীন কিন্তু। ১ম স্বাধীন। তাহলে কে? শশাঙ্ক। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোন যুগ শুরু হয়? শশাঙ্কের মৃত্যুর পর কোন যুগ শুরু হয়? মৎস্যোন্যায় যুগ শুরু হয়। তোমরা সবাই জানো যে মৎস্যোন্যায় যুগ কি? শশাঙ্ক ছিলেন কি ১ম স্বাধীন রাজা বা রাজ্যের প্রতিষ্ঠাতা। ঠিক আছে? তো তার মৃত্যুর পরে অবশ্যই তেমন কোনো শাসক ছিল না, আ শক্তিশালী কোনো শাসক ছিল না। যার কারণে তখন প্রায় ১০০ বছর আ স্টেবল একটা পর্যায়ে কিন্তু ছিল না। ঠিক আছে? আ সংঘাত লেগেই থাকতো। আ একজন আরেকজনের রাজ্য কেড়ে নেয়া, এভাবে সংঘাত বা যুদ্ধ লেগেই থাকতো। ওকে। পাল রাজাদের পর বাংলার শাসনভার কার হাতে যায়? পাল রাজাদের পর কার হাতে যায়? অবশ্যই সেন রাজাদের। মনে আছে? পাল রাজারা কত বছর? প্রায় ৪০০ বছর কিন্তু শাসন করে। ওই যে মৎস্যন্যায় যুগের অবসান ঘটিয়ে। ঠিক আছে? লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করেন কে? কে করেন? বখতিয়ার খিলজি। ঠিক আছে? লক্ষণ সেনকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করেন কে? বখতিয়ার খিলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। মনে থাকবে? বাংলার ৩ টি প্রধান বিভাগ ছিল। আ লখনউ, সাতগাঁও, সোনারগাঁও। তোমরা জানো এই যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এগুলা কিন্তু দিয়ে আসো না। ঠিক আছে? বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠার সঙ্গে কার নাম জড়িত? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে? স্বাধীন সুলতানি শাসন কিন্তু। এই কয়েকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে। এবার ৩য় পৃষ্ঠায় দেখো বাংলার শিল্প এবং সাহিত্যে কার কথা বলা হয়েছে? তিনি কে? আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে? আমরা কিন্তু গতদিন দেখে আসছিলাম। তারপরে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? আ ১৫৩৮ সালে। রাজমহলের যুদ্ধ আফগানদের পরাজিত করা হয় কোন সালে? কোন সালে? ১৫৭৬ সালে। ঠিক আছে? ১৫৭৬ সালে। তো এই যে রাজমহলের যুদ্ধে আ আফগানদের পরাজিত করা হয়। ঠিক আছে? ওই যে মুঘলদের কাছ থেকে আফগানরা কি করছিল? তাদের যে শাসন ব্যবস্থা অর্থাৎ সিংহাসন কেড়ে নিছিল। তো তারপরে আবার তারা এই রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে আবার তারা নিজেদের শাসন ব্যবস্থাটা ফিরে পায়। ওকে। ১২ ভূঁইয়াদের শক্তি চূড়ান্তভাবে দমন করেন কে? আ ইস ইসলাম খান চিশতি। ঠিক আছে? ইসলাম খান চিশতি, এই যে ১২ ভূঁইয়ারা তারা খুবই শক্তিশালী আ ভাবে বিস্তার করছিল। তো ইসলাম খান চিশতি তাদের পরাজিত করে এবং চূড়ান্তভাবে, অর্থাৎ এরপরে আর তাদের কেউ আ তেমন কিছু করেনি। আচ্ছা, দেখো ঢাকা দখল করে এর নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? ইসলাম খান চিশতি। ঠিক আছে? বাংলার মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে কোন ঘটনার মাধ্যমে? কোন ঘটনার মাধ্যমে? পলাশী যুদ্ধের মাধ্যমে অবশ্যই। তারপর ভাস্কো দা গামা কত সালে দক্ষিণ ভারতে আসে? এই যে ১৪৯৮ সালে। আচ্ছা, তো কিছু মনে রাখার বিষয় আছে। আ ১৪৯৮ সালে ওই ভারত
ভারতে কে আসে? বা ভাস্কো দা গামা। ঠিক আছে? ইম্পোর্টেন্ট ইতিহাসের ভিতরে। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধ হয়। আ বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয়। কত সালে? ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ হয় এবং আ বা পলাশী যুদ্ধের মধ্য দিয়ে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলায় ইংরেজ শাসনের সূচনা ঘটে। ১৪৪৭ সালে ইংরেজ শাসনের অবসান ঘটে। সরি ১৯৪৭ সালে। তো ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসন চলে এবং আম ইংরেজ শাসনের যে অবসান ঘটে কত সালে? ১৯৪৭ সালে। তারপরে ১৫৩৮ এ কি হয়? সুলতানি শাসনের অবসান ঘটে। ১৫৩৮ সালে। ঠিক আছে? তো ১৫৩৮ সালে সুলতানি শাসনের অবসান ঘটে। আ কা কেন? কারণ হচ্ছে তখন কি আফগানরা এটা দখল করে নেয় এবং তার কিছুদিন পর ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে মুঘলদের কর্তৃত্ব আবার প্রতিষ্ঠা করে রাজমহলের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে? সো মুঘলরা ওই তোমার হচ্ছে আফগানদের কাছ থেকে রাজমহলের যুদ্ধে আবার তাদের যে কর্তৃত্ব এটা ফিরে পায়। তারপর ১৬১০ সালে ইসলাম খান চিশতি ঢাকা দখল করেন এবং নাম দেন হচ্ছে জাহাঙ্গীরনগর। এখন তোমার কি মনে আছে ১২ ভূঁইয়াদের কে দমন করেন চূড়ান্তভাবে? আচ্ছা, তো জাহাঙ্গীরনগর নামকরণ করেন কে? ইসলাম খান চিশতি। ঠিক আছে? সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। তো এখানে কিছু ব্যক্তিত্বের কথা মনে রাখতে হবে। সিরাজউদ্দৌলা কি? বাংলার শেষ স্বাধীন নবাব। শশাঙ্ক কে? বাংলার প্রাচীন স্বাধীন শাসক। ঠিক আছে? প্রাচীন কিন্তু। বখতিয়ার খিলজিকে মুসলিম শাসনের সূচনাকারী কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ঠিক আছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ কি? বাংলা একত্র করে স্বাধীন শাসন প্রতিষ্ঠাকারী। শামসুদ্দিন ইলিয়াস শাহ কি? বাংলা একত্র করে। ঠিক আছে? একত্র করে স্বাধীন শাসন প্রতিষ্ঠা কারী তিনি। আলাউদ্দিন হোসেন শাহকে শিল্প সাহিত্য বিকাশে অবদানশীল শাসক আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে? ইসলাম খান চিশতিকে ১২ ভূঁইয়াদের দমন করা এবং জাহাঙ্গীরনগর নামকরণ করা। ঠিক আছে? এই যে ইসলাম খান চিশতি সে কি কাজ করে সেগুলা দেখো। আর শিল্প সাহিত্যে সে সময় কারা অবদান রাখে? দেখো তো। আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে। আর শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করে? বাংলা একত্র করে স্বাধীন শাসন কিন্তু প্রতিষ্ঠা করে। ঠিক আছে? আর বখতিয়ার খিলজি হচ্ছে মুসলিম শাসনের সূচনাকারী। আর ভাস্কো দা গামা তো তোমরা সবাই জানো। সমুদ্র পথে ভারত আ আগত পর্তুগিজ নাবিক কিন্তু এটা। ঠিক আছে? পর্তুগাল থেকে এসে পর্তুগিজ আ নাগরিক। আচ্ছা। এক লাইনে চলো আমরা দেখি প্রাচীন কাল থেকে বহু শাসকের অধীনে ছিল। যেটা আমরা দেখছি যে প্রাচীন কাল থেকে আ বহু শাসনের কিন্তু অধীনে ছিল। অর্থাৎ রদ-বদল আ তো অবশ্যই হবে। সো সেটা হয়েছে প্রাচীনকাল থেকে এবং মুঘল শাসনের একেবারে শেষের দিকে ওই যে শাসকদের একেবারে শেষের দিকে মুঘল শাসনের অবসানও ঘটে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে। আ এবং ইংরেজরা ক্ষমতা দখল করে নেয় এবং ইংরেজিরা ক্ষমতা দখল করে নেওয়ার পরে সেখানে কি হয়? উপনিবেশ আ শিক যুগের সূচনা হয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আ মেইন যে কথাবার্তাগুলো এই আ পুরো পাঠের উপরে সেটার একটু সামারি আমরা এখন দেখে নিলাম। এবার আগামী দিন থেকে আমরা পাঠ ২ নিয়ে আ বিস্তরভাবে আলোচনা করব। তো তোমার তো নিশ্চয়ই মনে আছে যে ভারত আ এর পথ কে আবিষ্কার করেন বা কে ১ম ভারতে আসেন ইউরোপীয়দের মধ্যে? আশা করি মনে আছে।